আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াতের আমির। সংস্কার ও বিচারের আগে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে, বললেন তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সাহসী হওয়ার আহ্বান। কোনো রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বোঝা না বোঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না, কক্সবাজারের পথসভায় নাহিদ ইসলাম। চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর এবং এনসিপির উপরে হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তারুণ্যের শক্তির ঐক্যের মাধ্যমে সেই লড়াইয়েও বিজয় আসবে বলে আশা আমিরে জামাতের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির বিশাল জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। বসেই বাকি বক্তব্য রাখেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ হতে হবে সবার জন্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির ও তপু সাহা। নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি, আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডক্টর শফিকুর রহমান। লাখো মানুষের কৌতূহলী দৃষ্টি তখন দলের আমিরের দিকে। কি বার্তা দেন দলীয় প্রধান? বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন আমিরে জামাত। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। তার প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে অসুস্থ অবস্থায় মঞ্চে বসে পড়েই অসমাপ্ত বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। তিনি ঘোষণা দেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হিসেবে কাজ করবে। কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সমাবেশের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হন সোহরাওয়ার্দী উদ্যানে। তিল ধরনের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে 7 দফা দাবি নিয়ে জামায়াতের এই জাতীয় সমাবেশ, যেখানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জোরালো দাবি তাদের কণ্ঠে। ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট
দাঁড়িপাল্লার পক্ষে হোক। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। সংসদে জানলার আইন পাশ করে তারা অবশ্যই বাংলাদেশে মানুষের ভাগ্যের। ইসলামী আন্দোলন, এনসিপি, কয়েকটি ইসলামিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। 54 বছরের ইতিহাসে এর আগে এত বড় সমাবেশের আয়োজন করেনি বাংলাদেশ জামায়াত ইসলাম। এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন ও অপশক্তির বিরুদ্ধে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা, এবং তারা এও বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়া অনেক জরুরি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের আগে জাতীয় নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরোয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের বিরোধিতাকারীরা জনগণের বন্ধু হতে পারে না। বিস্তারিত জানাচ্ছেন মাঝারুল হক মহাজির, ছবি তুলেছেন সজল বর্মন। স্মরণকালে সবচেয়ে বড় এই জনস্রোত জামাতে ইসলামীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে ঢল নামে লাখো মানুষের। মাঠ পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে মূল সড়ক, যেখানেই চোখ যায় সেখানেই জনতার ঢল। সমাবেশ সফল করতে ঘন্টার পর ঘন্টা বসে কিংবা দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মী। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিলেমিশে একাকার সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার রাজপথ, সড়কের অলিগলিতে। নেতাকর্মীদের কণ্ঠে স্লোগান আর হাতে শোভা পায় নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা আর এগুলো চাই না। আন্দোলন করে সব আমি শুধু আমি না, আমার ফ্যামিলি দিবে, আমার ফ্যামিলিতে 100 ভোটার আছে, এরা সবাই দিবে। নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত সমাবেশ স্থল। সকাল থেকে চলে হামদ, নাত, মঞ্চনাটক সহ নানা আয়োজন। সমাবেশের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও ভোর থেকেই নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। বিএনপি ছাড়া ফ্যাসিবাদ বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দলকেই দেখা যায় মঞ্চে। আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই তাগিদ দেন তারা। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় না। পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য, এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। মানবাধিকারের নামে কোন কুরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড এদেশে আমরা বরদাস্ত করব না। অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও উঠে আসে সমাবেশ থেকে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করেছে 20,000-এর মতো স্বেচ্ছাসেবক। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী শাসনামলের ধরপা করে একেবারে কোণঠাসা জামাত এর আগে কখনো এমন সমাবেশ করতে পারেনি। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে নানান রকমের কর্মসূচি কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের আরো সক্রিয় করে তোলে এই দলটি। তারই যেন এক মিলন মেলা দেখলো আজ সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশেপাশের এলাকা। এই জামাতের সমাবেশ থেকে তাদের নেতারা বলছেন এই সমাবেশ বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। এখন দেখার বিষয় আগামী নির্বাচন এবং রাজনীতিতে কতটা প্রভাব ফেলে বাংলাদেশ জামাত ইসলামী। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর শফিকুর রহমানের সুস্থ থাকা জরুরি। দুজন আজকে এসেছিল আমি তার সঙ্গে দেখা করতে। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন, আর সঙ্গে আমাদের ডাক্তার সাহেব আছেন, জাহিদ সাহেব, উনিও বললেন না আগের চেয়ে অনেক ভালো। আমির সাহেবরা আছেন, মহাসচিব আছেন, আগের চেয়ে অনেক ভালো। আশ্বস্ত হয়েছি, কারণ এই বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতারা। এতে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। বলেন, যে স্বপ্নের জন্য তরুণ যোদ্ধারা জীবন দিয়েছে তা যেন ব্যর্থ না হয়। কাছ থেকে দেখে এসেছিলাম, যে মুহূর্তে আমার চোখে গুলিটা লাগে আমি ভেবেছিলাম আমার চোখটা গলে গেছে বা ফুটো হয়ে গেছে। আমার সন্তানরা পেরেছে স্বৈরাচার মুক্ত করতে, কিন্তু শুধু স্বৈরাচার মুক্ত করলেই হবে না, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের দায়িত্ব কাঁধে নিয়ে একে অপরের হাত ধরে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শহীদদের চেতনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্রের সংকট থেকে উত্তরণে সতর্ক থাকতে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে, আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোল করব। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের পূর্বশর্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। সংস্কার বাস্তবায়নে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কূটকৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। কোনো রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বুঝা না বুঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর কোনো গডফাদারের উত্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এদিকে কক্সবাজারের চকরিয়ায় বিএনপির এক নেতাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় এনসিপির পথসভা মঞ্চ। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজার ও বান্দরবনে পথসভায় এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান।
বিকেলে পথসভা হওয়ার কথা ছিল চকরিয়ায়, তবে সকালে কক্সবাজার সদরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে একটি বক্তব্য দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করে তাদের চকরিয়ার মঞ্চ, ফলে চকরিয়ায় পথসভা করতে পারেনি দলটি। এর আগে সকালে কক্সবাজারে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ মাসেই জুলাই ঘোষণাপত্র হতে হবে, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, কোনো দল এটি ঠেকিয়ে রাখতে পারবে না। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। পরে এনসিপি নেতারা পথসভা করেন পাহাড়ি জেলা বান্দরবানে। কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেয় স্থানীয় কর্মী সমর্থকরা। জুলাই বিপ্লবে সামনের সারিতে থাকা ছাত্রনেতা ও পেশাজীবীদের নেতৃত্বে গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের একাংশে পথসভা করেছে। চট্টগ্রামের পর সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাকি জেলাগুলোতেও পথসভা করবে তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। গোপালগঞ্জে নিহতদের পরিবাররা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। প্রয়োজনে সেই সব মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে। এদিকে ৩য় টার্মিনালের ইমিগ্রেশনে কি পরিমাণ লোকবল লাগবে সেই ব্যাপারটি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানান তিনি। বলেন, ৩য় টার্মিনালের কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে এয়ারপোর্টের সেবার মান আরও বাড়বে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থার্ড টার্মিনালের ওই এলাকাটা খুবই ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। গোপালগঞ্জে আবারও 11 ঘন্টার কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত থাকবে এই কারফিউ। এরপর ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত জেলায় বলবৎ থাকবে 144 ধারা। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে। এদিকে এনসিপি সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলাকারীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেফতারের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করেনি পুলিশ। গ্রেফতার আতঙ্কে জেলার বেশিরভাগ এলাকা এখন পুরুষশূন্য হয়ে পড়েছে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য। যে কোনো ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যেই ফিল্টার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব, খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে।
অতি দ্রুতই দেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণ করলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস BCSA আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিতে জুলাই বিদ্রোহ ও গুজব শীর্ষক আলোচনা সভায় শিক্ষাবিদ, আইনজীবী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব বা ভুয়া তথ্য ইলেকশন ম্যানিপুলেশন একটি বড় ধরনের অস্ত্র হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। অপতথ্য কোনো টেকনোলজি দিয়ে আটকানো সম্ভব নয়, তা ইতিমধ্যে উন্নত দেশগুলোতে প্রমাণ হয়েছে জানিয়ে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত গুজবের কুপ্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। যে বিএনপির জন্য সংস্কার হচ্ছে না, সংস্কার, রিফরমেশন, these are very near to our heart of BNP, এবং এইটা দিয়ে আমরা এগোতে চাই। আমরা বাংলাদেশে এমন পলিটিক্যাল কালচার রিপ্লেস করতে চাই যে পলিটিক্যাল কালচার আগের রটন পলিটিক্যাল কালচারকে রিজেক্ট করবে, মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে আমাদের নতুন কালচার। কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সাভারে আয়োজিত এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা জানান। তিনি বলেন, এখন থেকে প্রতিটি কারখানা ট্রেড ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে। এই সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বীণ রঞ্জন রায় পোদ্দার এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফারিদা আক্তার উপস্থিত ছিলেন। সংস্কার না করে সিটি কর্পোরেশন নির্বাচন দিলে দুর্নীতি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় একজন গ্রাম পুলিশের বেতন ৭৫০০ টাকা, যা বাস্তবতা বিবর্জিত। রাজধানীর মধুবাগ কমিউনিটি সেন্টারে সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব জুবায়ের হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড সচিবরা তাদের চাকুরি জীবনের বৈষম্যের নানা দিক তুলে ধরেন। জবাবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সংস্কার না হলে জনসাধারণ তো দূরের কথা, প্রতিষ্ঠানের কর্মীদের থেকেও ঘুষ নেওয়া বন্ধ হবে না। কাকে কাকের মাংস খায় না, কিন্তু সিটি কর্পোরেশন খায়। তাহলে এই দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এখানে প্রত্যেকে জাস্টিস আপনি পাবেন। আপনি মনে করেন যদি মেয়র ইলেকশন হয়ে গেল, কাউন্সিল ইলেকশন হয়ে গেল, এখানে সব জাস্টিস এসে যাবে, আর এক ধরনের ইনজাস্টিস আসবে। আবার ওই যে মূল যে কাঠামোগুলো সংস্কার, এগুলোকে সাপোর্ট করুন, এগুলো বাস্তবায়ন হওয়ার মতো আপনার দাবি তুলুন। এবার আন্তর্জাতিক সংবাদ। মালদ্বীপের খুব কাছে লাক্ষাদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত বিত্রা দ্বীপের প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। একে দেশের সামুদ্রিক সীমান্ত সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে নতুন এই নৌঘাঁটি স্থাপনের কথা জানিয়েছে নয়াদিল্লি। মাত্র ১০৫টি পরিবারের বাস থাকা এই দ্বীপটি মালদ্বীপ এবং পাকিস্তানের করাচির বেশ কাছে অবস্থিত। ফলে এই দুই দেশ ছাড়াও চীনের উপর নজরদারিতে এটির কৌশলগত গুরুত্ব অনেক। এছাড়া আরব সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথেও নিয়ন্ত্রণ থাকবে ভারতের। কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজস্ব দপ্তর সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দ্বীপটির ভৌগোলিক অবস্থান ও জাতীয় নিরাপত্তার দিক বিবেচনা করে এটি প্রতিরক্ষা ও কৌশলগত সংস্কার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার খেলার খবর। শ্রীলঙ্কার মতো পাকিস্তানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। আর কন্ডিশন কাজে লাগিয়ে স্বাগতিকদের হারানোর ছক কষছে পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-20তে আজ সন্ধ্যায় লড়বে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। এই ট্রফি জয়ের জন্যই সুপার সানডে সন্ধ্যায় মহারণে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। শ্রদ্ধা ভালোবাসা যাই থাকুক না কেন, দুই দলের অধিনায়ক চোয়ালে দৃঢ় প্রত্যয়, চাই শুধুই জয়।
শ্রীলঙ্কা সফর শেষ করে সে বিশ্রাম নয়। টাইগাররা মুখোমুখি এবার পাকিস্তানের। তবে টি-20-তে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। 22 বারের মুখোমুখি লড়াইয়ে টাইগারদের 3 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে 19টিতে। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়টাই লিটন তাওহিদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দেখি কি হয়। এদিকে দলের কয়েকজন অপরিহার্য ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে আসলেও সিরিজ জয়টাই পাকিস্তানের লক্ষ্য। তবে মিরপুরের কন্ডিশন এই জয়ে ভূমিকা রাখবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বাংলাদেশ at any stadium, any ground, any country. খেলায় কন্ডিশনটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই দেখতে হবে কন্ডিশন অনুযায়ী আমরা খেলতে পারছি কিনা। কন্ডিশন অনুযায়ী খেলতে হবে আমাদের। ব্যাট হাতে লক্ষ্য থাকবে বড় রান করা, আর বল হাতে লক্ষ্য তাদের দ্রুত আউট করা। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের ঘটনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে আশাবাদী করলেও গত মে জুনেই তাদের বিপক্ষে 3-0 ব্যবধানের পরাজয়টা আবারও চোখ রাঙানি দিচ্ছে টাইগারদের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফ্যাসিবাদের পর আবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াতের আমির। সংস্কার ও বিচারের আগে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে, বললেন তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সাহসী হওয়ার আহ্বান। কোনো রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বুঝা না বুঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না, কক্সবাজারের পথসভায় নাহিদ ইসলাম। চকরিয়ায় এনসিপির সভা মঞ্চ ভাঙচুর। এবং এনসিপির উপরে হামলার ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।